সারা দেশে বাজছে ভোটের বাদ্য। বাকি আর 3 দিন। শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে মরিয়া প্রার্থীরা। পটুয়াখালীতে বিএনপি জামায়াত সংঘর্ষে আহত 40। চট্টগ্রামের ভোটের মাঠে আলোচনায় প্রভাবশালী সাবেক এমপি মন্ত্রীদের উত্তরাধিকারীরা। রাঙ্গুনিয়ায় ত্রিমুখী লড়াইয়ের আভাস। ভোলা 1 আসনে চেনা প্রতিদ্বন্দ্বী ধানের শীষ ও নৌকা প্রতীক না থাকায় নতুন সমীকরণ। সংখ্যালঘু ও আওয়ামী লীগের ভোটে বদলে যেতে পারে নির্বাচনী ফলাফল। এবং 15 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত চট্টগ্রাম বন্দরের ধর্মঘট। জাতীয় নির্বাচনের কারণে এই সিদ্ধান্ত বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের। ভোটের বাকি আজ নিয়ে 3 দিন। সারা দেশে বাজছে ভোটের বাদ্য। শেষ সময়ের প্রচারণা তুঙ্গে। অলি গলিতে ভোটারের কাছে ছুটছেন প্রার্থীরা। প্রচারণার উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অভিযোগ আর পাল্টা অভিযোগও। আর ভোটাররা মেলাচ্ছেন নানা অঙ্ক। ভোটারদের মঞ্চে প্রার্থীদের প্রতিশ্রুতি ঝুলি যেন ফেটে পড়ছে। কোথাও উন্নয়নের স্বপ্ন, কোথাও কর্মসংস্থান, আবার কোথাও পরিবর্তনের ডাক। রবিবার বিকেলে পঞ্চগড়ের দেবীগঞ্জে জনসভায় বিএনপি মহাসচিব যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি তাদের কাছে বাংলাদেশ নিরাপদ থাকবে কিনা সে প্রশ্ন তোলেন। বাংলাদেশের মানুষ কোনদিনই সেই দলকে সমর্থন করবে না যে দল আবার স্বাধীনতায় বিশ্বাস করে না। যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি তাদের কাছে কি বাংলাদেশ নিরাপদ হতে পারে? তাদের হাতে তার দায়িত্ব কিভাবে নিতে পারে? খুলনা 5 আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ও রংপুর 2 আসনে জামায়াতের প্রার্থী এটিএম আজহারুল ইসলাম নির্বাচনের প্রচারণায় অন্যায় অশান্তি থেকে মুক্তি পেতে দুর্নীতিগ্রস্ত ঋণখেলাপিদের বয়কটের আহ্বান জানান। আমরা 18 কোটি মানুষ, আমরা এক দেশের নাগরিক, আমরা বাংলাদেশি। আমরা সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা এবার একটা পরিবর্তন চাই। সেই পরিবর্তনের অর্থ হলো গত 54 বছরে যে 3টি দল রাষ্ট্র শাসন করেছে তাদেরকে আমরা আর চাই না। ফেনীর দাগনভূঞায় নির্বাচনী জনসভায় ভোট কেন্দ্রে পাহারা দেওয়ার আহ্বান জানান ফেনী 3 আসনে বিএনপির প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু। ততক্ষণ পর্যন্ত ভোট গণনা করে ভোটার গণনা স্লিপ হাতে না পায় আমাদের যে প্রতিদ্বন্দ্বী পার্টি তারা কেউ যেন অপকৌশল করে আমাদের ভোটের অধিকার হরণ করতে না পারে। সিরাজগঞ্জে 11 দলীয় জোটের জনসভায় হাসনাত আব্দুল্লাহ ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। আপনারা ভোট কেন্দ্র দখল করার কোনো চেষ্টা করেন, আপনারা বাড়ি ফিরে যেতে পারবেন না। আপনারা মা বাবার দোয়া নিয়ে, সন্তান স্ত্রী থেকে দোয়া নিয়ে ভোট কেন্দ্র আসবেন, এটা হবে আপনাদের আখেরি দিন। সিলেট 4 আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী প্রশাসনের কেউ বিশেষ প্রার্থীর পক্ষে কাজ করছেন বলে অভিযোগ করেন। আর সিলেট 3 আসনে বিএনপির প্রার্থী এম এ মালিক নির্বাচিত হলে এলাকার উন্নয়নের আশ্বাস দেন। রাস্তাঘাটের উন্নয়ন, এই এলাকার উন্নয়ন, বিএনপির সরকার আসলে সবসময় উন্নয়ন হয়েছে কিনা? যারা ইসলাম কায়েম করতে চায় তারা ইসলামের বিরুদ্ধে মানুষের বিভ্রান্তি সৃষ্টি করে চাইতেছে ফায়দা নেওয়ার জন্য। সিরাজগঞ্জে জনসভায় খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেন, যারা জুলাই শহীদ ও আহতদের সাথে গাদ্দারি করবে ইতিহাস তাদের ক্ষমা করবে না। কোন ব্যক্তি, দল, গোষ্ঠী, জোটের ভাগ্য করার জন্য নয়, আমাদের ঐক্য বাংলার 18 কোটি মানুষকে তাদের প্রাপ্য অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য। বিএনপি নির্বাচিত হলে বৈষম্য ও নিরাপত্তাহীনতা দূর করার আশ্বাস দেন শহীদপুর 3 আসনে বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন অপু। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। পটুয়াখালীর বাউফলে জামায়াত ইসলামী ও বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের অন্তত 40 জন আহত হয়েছেন। রবিবার দুপুর 1টার দিকে চন্দ্রদ্বীপ ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডে সংঘর্ষ শুরু। পরে বিকেল 3:45টার দিকে পৌর শহরে ফের উভয় দলের কর্মী সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। অভিযোগ, চন্দ্রদ্বীপ ইউনিয়নের জামায়াতের সমর্থকরা প্রচারণার সময় একজন ভোটারকে 500 টাকা দেন। ঘটনাস্থলে উপস্থিত বিএনপির এক কর্মী ভিডিও ধারণ করলে জামায়াতের কর্মীদের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। খবর পেয়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে পৌর শহরে বিক্ষোভ মিছিল করেন জামায়াতে ইসলামীর কর্মীরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় বিএনপির এক কর্মীকে ধাওয়া দেওয়ার পর বিএনপির নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে পাল্টা ধাওয়া দেন। ফের শুরু হয় সংঘর্ষ। এই ঘটনার জন্য বিএনপিকে দায়ী করে বিচারের দাবিতে বাউফল থানা ঘেরাও করেন জামায়াতের নেতা সমর্থকরা।
রাজশাহীর নির্বাচনী প্রচারণার খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী সৌরভ হাবিব। কথা বলবো তার সাথে। সৌরভ, সারা দেশে ভোট উৎসবের আমেজ, রাজশাহীতে শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে প্রার্থীদের প্রচারণা জানাবেন, একই সাথে নির্বাচনের পরিবেশ সব মিলিয়ে জানাবেন। সাথী, প্রার্থীরা তো বটেই, প্রার্থীর পুরো পরিবারই কিন্তু মাঠে নেমে পড়েছেন এবং তারাও কিন্তু পরিবারের সদস্যরা কিন্তু এই ভোটারদের কাছে যাচ্ছেন এবং প্রার্থীকে বিজয়ী করতে তৎপরতা চালাচ্ছেন। এইভাবেই কিন্তু চলছে দিনরাত প্রচারণা। এই মুহূর্তে আমি আছি রাজশাহী ৬ চারঘাট বাঘা আসনের বিএনপির প্রার্থী আবু সাইদ চাঁদের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তার ছেলে রাকিবুল হাসান অলিভ, এবং তিনি তার বাবার পক্ষে ভোট চাইছেন। এভাবেই কিন্তু সবগুলো আসনেই কিন্তু প্রার্থী তো মাঠে থাকছেনই, প্রার্থীর পক্ষে তার পরিবারও মাঠে নেমে কাজ করছেন। আমরা একটু কথা বলবো কেমন সাড়া পাচ্ছেন, বাবার হয়ে প্রচারণা চালাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। যেদিন থেকে প্রচারণা শুরু হয়েছে সেদিন থেকে আমি চারঘাট এবং বাঘার প্রায় প্রতিটা ইউনিয়ন, প্রতিটা পৌরসভায় আমি নির্বাচনী প্রচারণা চালিয়েছি এবং দল মত নির্বিশেষে সকল মানুষই উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে আগামী 12ই ফেব্রুয়ারি তারা আবু সাইদ চাঁদকে ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটে তারা বিজয় করবে এবং এমন একটা ফলাফল হবে, আমরা আশাবাদী যে বাংলাদেশের মধ্যে একটা রেকর্ড হবে রাজশাহী ৬ চারঘাট বাঘা। এই আসরে আপনাদের যারা প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলাম তাদেরকে কিভাবে দেখছেন? তাদের প্রার্থী কেমন ভোট পাবে বলে মনে করছেন আপনারা? প্রতিটা প্রার্থীর প্রতি আমরা সম্মান জানাই, কিন্তু আসলে আবু সাইদ চাঁদ এমন একজন নেতৃত্ব, এমন একজন নেতা যিনি গত 30 বছরের উপরে এই চারঘাট বাঘার মাটি ও মানুষের সাথে তার একটা নিবিড় সম্পর্ক। এই বাঘা চারঘাটে যখনই কোনো ধরনের বড় কোনো সমস্যা সৃষ্টি হয়েছে, বড় রকমের বিপদের সৃষ্টি হয়েছে, তখন কিন্তু একমাত্র আবু সাইদ চাঁদকেই কিন্তু তারা পাশে পেয়েছে। ধন্যবাদ। সাথী, শুনছিলেন যে এখানকার যিনি প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন বলছিলেন যে তাদের প্রার্থীর পক্ষেই বলছিলেন এবং প্রচারণা চালাচ্ছেন। সাথী, সৌরভ, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের রাজনীতিতে শুরু হয়েছে নতুন সমীকরণ। দীর্ঘ সময় মাঠ কাঁপানো 4 প্রভাবশালী সাবেক সংসদ সদস্য ও মন্ত্রীর উত্তরাধিকারীরা এবার ভোটের ময়দানে। এই নির্বাচনী যুদ্ধে নজর এখন পুরো চট্টগ্রামের। বিজয় হলে বাবার পদাঙ্ক অনুসরণ করে নিজ নিজ আসনে বহুমুখী উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। চট্টগ্রামের নগর থেকে উপকূলীয় জনপদ সবখানেই বইছে ভোটের হাওয়া। এবারের লড়াইয়ে ভিন্ন মাত্রা যোগ করেছেন 4 তরুণ ও অভিজ্ঞ উত্তরসূরি, যারা লড়ছেন তাদের পিতাদের এক সময়ের সাম্রাজ্য পুনরুদ্ধারে। চট্টগ্রাম 10 আসনে ধানের শীষের কাণ্ডারি সাইদ আল নোমান। তিনি সাবেক হেভিওয়েট মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের উত্তরসূরি। অক্সফোর্ড গ্রাজুয়েট এই তরুণ শিক্ষা ও আধুনিক নগরায়নের স্বপ্ন নিয়ে চষে বেড়াচ্ছেন পাহাড়তলি হালি শহরের অলিগলি। পুরো জগৎটাই আমাদের সেবা নিয়ে, শিক্ষা সেবা এবং রাজনীতি সেবা। বাবার যে আদর্শ সেটাকে চট্টগ্রাম আমাকে বারবার মনে করিয়ে দেয়, এটি নিঃশেষ হবার নয়। উপকূলীয় উপজেলা বাঁশখালীতে লড়ছেন মিশকাতুল ইসলাম পাপ্পা। সাবেক পরিবেশ প্রতিমন্ত্রী প্রয়াত জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে তিনি। টানা কয়েকবারের সাংসদ, বাবার উন্নয়নের ফসল ঘরে তুলতে রাত দিন এক করছেন পাপ্পা। যাদের কাছে ভোটের জন্য যাচ্ছি তারা সকলেই প্রথমেই আমার বাবার কথা বলেই আমাকে জড়িয়ে ধরছে। ধানের শীষের পক্ষেই এই আসনটি ইনশাল্লাহ আমরা ছিনিয়ে আনতে পারবো। অন্যদিকে চট্টগ্রাম 14 আসনে এলডিপি প্রধান কর্নেল অলি আহমদ এবার নিজের ব্যাটন তুলে দিয়েছেন ছেলে অধ্যাপক ওমর ফারুকের হাতে। জামায়াতের সাথে আসন ভাগাভাগির সমীকরণে এই আসনে লড়াই এখন তুঙ্গে। অলি আহমেদের প্রতি জনগণের যে ভালোবাসা, এটার কোনো তুলনা নাই। উনি জানালেন যে উনি নির্বাচন করবেন না এবং আমার নাম প্রস্তাব করেছেন ভবিষ্যতের কথা চিন্তা করে। ওনার কাজের ধারক এবং বাহক হিসেবে আমি যতটুকু দেখতে পেয়েছি তারা আমাকে সাদরে গ্রহণ করেছে। রাঙ্গুনিয়ার পাহাড় ঘেরা জনপদে আলোচনায় আছেন হুম্মাম কাদের চৌধুরী। 6 বারের সাংসদ পিতা সালাউদ্দিন কাদের চৌধুরীর পারিবারিক ঐতিহ্য আর শক্তিশালী ভোট ব্যাংকই তার তুরুপের তাস। 17 বছর ধরে ন্যায় বিচারের জন্য লড়াই করেছি, বেঁচে থাকার জন্য লড়াই করেছি। সালাউদ্দিন কাদের চৌধুরী এখনো তাদের ভিতের মধ্যে জীবিত আছে। পারিবারিক ঐতিহ্য বড় সুবিধা দিলেও নতুন প্রজন্মের ভোটারদের মন জয় করাই হবে তাদের আসল চ্যালেঞ্জ। মুজিবুল হক, ডিভিসি নিউজ, চট্টগ্রাম। রংপুরের নির্বাচনের প্রচারণার খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মাজেদ মাসুদ।
মাজেদ, আজ নিয়ে বলা যায় যে নির্বাচন আর মাত্র 3 দিন বাকি, আর নির্বাচনের শেষ মুহূর্ত। তো এই শেষ মুহূর্তে ভোটের ময়দানে প্রার্থীদের দৌড়ঝাঁপ কেমন দেখছেন, তাদের প্রচারণা সব মিলে জানাবেন। যে সাথে আপনি ঠিকই বলেছেন, একবারে শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণা। বলা চলে যে প্রার্থীদের এখন দম ফেলানোরও ফুরসত নেই। প্রত্যেকটি বাড়িতে বাড়িতে এবং প্রত্যেকটি ভোটারদের দুয়ারে দুয়ারে করা নাড়ছেন। একই সাথে নির্বাচনী যে প্রচারণার পাশাপাশি তারা যে বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন, ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তার বিষয়টিও তারা চিন্তা করছেন। অর্থাৎ দুটি কাজ একসাথে তারা করছেন। একদিকে গণসংযোগ ভোটারদের দুয়ারে দুয়ারে শেষ মুহূর্তে করা নাড়া, অন্যদিকে নির্বাচনকে কেন্দ্র করে তাদের যে ভোট কেন্দ্রগুলো রয়েছে, ভোট কেন্দ্রগুলোতে সাজানো এবং সেখানকার যে নিরাপত্তা, সেখানকার পরিবেশ পরিস্থিতি, সেই জায়গাগুলোকেও প্রাধান্য দিয়েছেন। এই মুহূর্তে আমি রয়েছি কাউনিয়া উপজেলায়। এই আসনটিকে বলা হয় রংপুর 4 আসন। পীরগাছা, কাউনিয়া এবং হারাগাছ পৌরসভা নিয়ে গঠিত এই আসনে প্রায় 5,10,000 ভোটার রয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতার লড়াইয়ে আছেন 8 প্রার্থী। তবে আমরা ভোটারদের মুখে মুখে শুনতে পাচ্ছি যে এই আসনটিতে ত্রিমুখী লড়াই হবে। যদিও এই আসনটি প্রচারণায় নতুন মাত্রা যুক্ত করেছেন এনসিপি সদস্য সচিব এবং 11 দলীয় জোটের যিনি প্রার্থী রয়েছেন আক্তার হোসেন। তিনি একেবারে সাদামাটা পোশাক পরিচ্ছদে জনগণের কাছাকাছি যাচ্ছেন, প্রত্যেকটি ভোটারের দুয়ারে দুয়ারে যাচ্ছেন। আমরা দেখেছি গণসংযোগে অনেকটা লুঙ্গি পরেও, কৃষকের পোশাক পরেও কিন্তু তিনি সাধারণ মানুষের কাছে যাচ্ছেন, নতুন বন্দোবস্তের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন। একটু আক্তার হোসেনের সাথেই কথা বলবো, জানতে চাই শেষ মুহূর্ত পর্যন্ত আসলে ভোটের প্রচারণায় মানুষের সাড়া কতটা পেলেন, জয়ের ব্যাপারে কতটা আশাবাদী। ধন্যবাদ ডিবিসি নিউজকে, আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ আমার আসনের যারা ভোটাররা আছেন, জনগণ আছেন এবং বাংলাদেশের আপামর জনতা। আসলে আমরা যখন প্রচারণা শুরু করি সে সময়গুলোতে মানুষরা আমাদেরকে গ্রহণ করতে শুরু করেছিল এবং সেই গ্রহণ করার মাত্রাটা শেষ দিকে এসে একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। মানুষেরা এখন এমন অনেকগুলো জায়গা আছে যেখানে মানুষেরা খবরটা পেয়েছেন, জানেন, তারা ভোট দিবেন সিদ্ধান্তও নিয়েছেন, তারা একটা নজর আমাকে দেখতে চান। আমি যখন বিভিন্ন জায়গায় গিয়েছি মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে টাকা, তারপরে নানা ধরনের জিনিসপত্র নিজেরা তৈরি করে, গেঞ্জি, টি শার্ট, সেগুলো আমাকে তারা উপহার দিচ্ছেন। তো এই যে মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা, এই স্বতঃস্ফূর্ততা, এই যে একটা জোয়ার তৈরি হয়েছে কাউনিয়া পীরগাছা হারাগাছে, সেটা আমাদেরকে আশাবাদী করে। আমরা আশাবাদী যে শুধু মার্জিনাল লাইনে না, 12 তারিখে শাপলাকলি মার্কা বৃহৎ ব্যবধানে এখানে জয়ী হয়ে আসবে ইনশাল্লাহ। আরেকজন খুব ছোট কথায় বলবেন, নির্বাচনের পরিবেশ কেমন? এখনো পর্যন্ত নির্বাচনের যে পরিবেশ, সে পরিবেশে আমরা দেখেছি কিছু জায়গায় কিছু হামলার ঘটনা ঘটেছে, একজন মারা গেলেন, এইটা ঘটনাটা ঘটলো। এবং একটা ব্যাপার হলো যে এক ধরনের আড়ষ্টতা মানুষের মধ্যে ছিল। কিন্তু যেহেতু 14, 18 এবং 24 যে ইলেকশনগুলোতে সেখানে জনগণের পার্টিসিপেশনটা ছিল না, এই কারণে এখন জনগণের যে পার্টিসিপেশন, জনগণের অংশগ্রহণমূলক একটা নির্বাচন হচ্ছে। যে মারামারির ঘটনা থেকে পরিবেশ পরিস্থিতি অনেক ভালো। সাথে আমরা কথা বলছিলাম আক্তার হোসেনের সাথে, তিনি যেটি বলছেন জয়ের ব্যাপারে যেমন আশাবাদী, একই সাথে এখন পর্যন্ত যে কেন্দ্রের পরিবেশ বা ভোটের যে পরিবেশ, নির্বাচনী পরিবেশ নিয়েও সন্তোষ প্রকাশ করছেন এবং শেষ পর্যন্ত একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে বলেও আশাবাদ ব্যক্ত করছেন তিনি। এই আসনটি তিস্তা বেষ্টিত, এখানে বিএনপি, জাতীয় পার্টি এবং এনসিপির মধ্যেই এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ভোটাররা বলছেন। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে নির্বাচনী খবরাখবর। সাথী, ধন্যবাদ মাজেদ। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রামের রাঙ্গুনিয়া, কর্ণফুলী নদী, পাহাড় আর এশিয়ার অন্যতম বড় শস্য ভাণ্ডার গুমাই বিল, সব মিলিয়ে বৈচিত্র্যময় এক জনপদ। তবে এই সৌন্দর্য এখন ম্লান হচ্ছে অবৈধ বালু উত্তোলন আর পাহাড় কাটার মহোৎসবে। আসন্ন নির্বাচনে এই আসনে বিএনপি, জামায়াত ও ইসলামী ফ্রন্টের প্রার্থীর মধ্যে ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। চট্টগ্রামের উত্তর পূর্বের জনপদ রাঙ্গুনিয়া, একদিকে কর্ণফুলীর কলতান, অন্যদিকে সবুজ পাহাড়ের বুকে গুমাই বিল। প্রাকৃতিক সম্পদ ও পর্যটনের সম্ভাবনাময় আসন রাঙ্গুনিয়া। কিন্তু এই অপরূপ সৌন্দর্যের আড়ালে এখন হাহাকার। দীর্ঘদিনের অভিযোগ, অবৈধ বালু উত্তোলনে ভিটেমাটি হারাচ্ছে নদী পাড়ের মানুষ। দীর্ঘ সময় ধরে এই আসনটি ছিল সালাউদ্দিন কাদের চৌধুরীর রাজনৈতিক দুর্গ। 6 বারের সাবেক এই সাংসদের উত্তরাধিকার হিসেবে এবারের নির্বাচনে তার ছেলের সক্রিয়তা রাজনৈতিক মহলে বড় আলোচনার বিষয়। 17 বছর ধরে ন্যায় বিচারের জন্য লড়াই করেছি। সালাউদ্দিন কাদের চৌধুরী এখনো তাদের বুকের মধ্যে জীবিত আছে। আপনাদের সকলকে আমি অনুরোধ করব, মুখে হাসি নিয়ে আসেন। আপনাদের সাথে
পুরা রাঙ্গুনিয়া একসাথে বলছে। সুন্নি অধ্যুষিত এই এলাকায় বড় সমর্থক গোষ্ঠী রয়েছে ইসলামী ফ্রন্টের। অন্যদিকে শক্তিশালী সাংগঠনিক কাঠামো নিয়ে মাঠে রয়েছে জামায়াতে ইসলামী। আমাদের পরিবেশ বান্ধব শিল্পায়নের কথা বলেছে, আমাদের 300 এবং 14 গ্রাম কেন্দ্রিক শান্তি এবং নিরাপত্তা বিধানের জন্য, দুর্নীতি দমনের জন্য, সুশাসন প্রতিষ্ঠার জন্য আমরা সুনির্দিষ্ট রূপরেখা আমাদের 13 দফা কর্মপরিকল্পনায় আছে। অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে এবং অবৈধ অস্ত্রধারী যারা আছে ওদেরকে গ্রেপ্তার করতে হবে, তাহলে একটা লেভেল প্লেইং ফিল্ড হবে, মানুষ উৎসমুখ পরিবেশে ভোট দিবে, রাঙ্গুনিয়ার মানুষ রাঙ্গুনিয়ার সন্তানকে বেছে নেবে। পাহাড়, কৃষি আর নদীর মেলবন্ধনে ঘেরা এই আসনে কার গলায় উঠবে জয়ের মালা, উত্তর মিলবে ভোটের ব্যালটে। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা 1 আসনের ভোটের সমীকরণ ভিন্ন রূপ নিয়েছে। দীর্ঘদিনের চেনা প্রতিদ্বন্দ্বী ধানের শীষ ও নৌকা প্রতীক ব্যালটে না থাকায় নির্বাচনী মাঠে তৈরি হয়েছে নতুন আলোচনা। এই পরিস্থিতিতে সংখ্যালঘু ও আওয়ামী ঘরানার নীরব ভোটারদের সমর্থন কার ঝুলিতে যাবে সেটি দেখার বিষয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে অভ্যন্তরীণ জোটের টানাপোড়েনে নির্বাচনের ফলাফল শেষ পর্যন্ত বদলে যেতে পারে। ভোলা 1 আসনে এবারের নির্বাচনে 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হবে বিএনপি জোটের বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এবং জামাতের অধ্যক্ষ নজরুল ইসলামের মধ্যে। আলোচনায় রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা ওবায়দুর রহমান এবং ন্যাশনাল পিপলস পার্টির মিজানুর রহমানও। নির্বাচনের মাঠে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনুপস্থিতির পাশাপাশি দলটির অনেক নেতাকর্মী আত্মগোপনে। তবে আওয়ামী ঘরানার একটি সুসংগঠিত ভোট ব্যাংক এখানে সক্রিয়। বিভিন্ন রাজনৈতিক দল সে ভোট নিজেদের পক্ষে টানতে নীরবে গ্রামগঞ্জে কাজ করছে। অন্যদিকে সংখ্যালঘু ভোটারদের অবস্থান নিয়ে রয়েছে নানা হিসেব নিকেশ। একটা দল আছেন তারা বিশ্বাসই করে না যে মুসলমান আর হিন্দু স্বাভাবিকভাবে সুন্দর করে একই ছাদের নিচে, একই আকাশের নিচে আমার এই বাংলাদেশে থাকতে পারে। হিন্দু ভাইরা 54 বছর দেখেছে কারা তাদের উপর নির্যাতন করে, কারা তাদের বাড়িঘর দখল করে, কারা তাদের গায়ে হাত দেয়, তাদের কাছ থেকে চাঁদাবাজি করে। তবে ভোলা জেলা পূজা উদযাপন পরিষদ বলছে সংখ্যালঘু সম্প্রদায় কোনো একক রাজনৈতিক দলের অনুসারী নয়। এ বিষয়ে ভিন্ন মত রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের। ভোট কেন্দ্রে যদি শান্তিপূর্ণভাবে যেতে পারে, যে প্রার্থী দিয়ে দেশের উন্নয়ন হবে এবং সনাতনীরা সুস্থভাবে জীবনযাপন করতে পারবে তাদেরকেই ভোট দেবে। যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার জন্য মরিয়া ছিলেন, আজকে আওয়ামী লীগের ভোটের জন্য তাদেরকে মরিয়া হতে মাঠে দেখা যাচ্ছে। তো সব মিলিয়ে এই বিষয়গুলি অনেক বড় ফ্যাক্টর হিসেবে আগামী নির্বাচনে ভোলার বাস্তবতা এরকমই যে আগামী নির্বাচনে এই বিষয়গুলো মাথায় থাকবে ভোটারদের। এই আসনে মোট ভোটার 4,06,567 জন। এর মধ্যে নারী 1,96,475 এবং পুরুষ 2,10,087 জন। এছাড়া সংখ্যালঘু ভোটার প্রায় 40,000 এবং তৃতীয় লিঙ্গের রয়েছেন 5 জন। ডিবিসি নিউজ ডেস্ক। বাগেরহাটের নির্বাচনী প্রচারণার খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী সৈকত মণ্ডল। সৈকত, ভোট উৎসবের আর মাত্র 3 দিনের অপেক্ষা। বাগেরহাটের প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচারণা কেমন দেখছেন, নির্বাচনী পরিবেশ আর ভোটাররাই বা কি হিসাব মিলাচ্ছেন, সব মিলে জানাবেন। যে সাথে যেমনটি বলছিলেন, যত নির্বাচন যত ঘনিয়ে আসছে বাগেরহাটে কিন্তু নির্বাচনের উত্তাপ তত ছড়াচ্ছে। বাগেরহাটে আমরা যদি এখন একটু কথা বলি বাগেরহাট 2 আসনের জামাত ইসলামের মনোনীত সংসদ সদস্য মঞ্জুরুল হক রাহাতের সাথে। জি, আজকে নির্বাচন প্রচারণা একেবারে শেষ দিন। আমরা শেষ দিনেও প্রচারণায় ব্যস্ত রয়েছি, প্রচারণা করছি। আমরা প্রচারণার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, প্রার্থী হিসেবে আমি কোনো বাধা বা কোনো সমস্যার সম্মুখীন হয়নি। তবে আমাদের অনেক নেতাকর্মী, বিশেষ করে মা বোনেরা, তারা প্রচারণায় অংশগ্রহণ করতে গিয়ে এলাকার কিছু দুষ্কৃতিকারী লোকের দ্বারা হেনস্থা হচ্ছে, বাধার সম্মুখীন হচ্ছে, হুমকি দিচ্ছে, তাদেরকে ভোটের দিন ভোট কেন্দ্রে যেতে দেবে না মর্মে হুমকি দিচ্ছে। তা আমরা মনে করি এই বিষয়গুলি আমরা তাৎক্ষণিকভাবে প্রশাসনকে মৌখিকভাবে জানিয়েছি। তো তাদের কাছ থেকে এখনো আশানুরূপ আমরা কোনো ফলাফল পাইনি, তারা কোনো পদক্ষেপ নেয়নি। আমরা মনে করছি নির্বাচনটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু করার জন্য দ্রুত এই বিষয়ে তদন্ত সাপেক্ষে পদক্ষেপ নেওয়া দরকার, তাহলে নির্বাচনটা ফলপ্রসূ হবে। নতুবা আগামী ভোটারদের থেকে কেমন সাড়া পাচ্ছে? হ্যাঁ, ভোটারদের কাছ থেকে ব্যাপক উৎসাহ আছে, সাড়া আছে।
আমরা বিশ্বাস করি নির্বাচনটা সুন্দরভাবে যদি সম্পন্ন করা সম্ভব হয়, ইনশাআল্লাহ বাগেরহাট 2 আসন থেকে দাঁড়িপাল্লা বিপুল ভোটে বিজয়ী হবে, সেই সারা আমরা পাচ্ছি। জি, যেমনটা শুনছিলেন, এছাড়াও কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর অফিস দখল ও ভাঙচুরের ঘটনা ও কর্মীদের উপরে হামলার ঘটনার অভিযোগ উঠে এসেছে। এছাড়া কিন্তু আমরা জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন বাগেরহাটে 547টি ভোট কেন্দ্রের ভিতরে 409টি রয়েছে বাগেরহাটে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র। এই ছিল বাগেরহাট থেকে নির্বাচনী সর্বশেষ। ধন্যবাদ সৈকত। ভোটের মাঠে প্রচারণার প্রতিযোগিতা, পিছিয়ে নেই কেউই। ভোটারদের মন জয়ে ব্যস্ত সবাই। প্রতিদ্বন্দ্বিতায় সমানের সমান এগিয়ে ধানের শীষ ও দাঁড়িপাল্লা। ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই টান টান চুয়াডাঙ্গা 1 আসনে ভোটের সমীকরণ। চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত চুয়াডাঙ্গা 1 আসন। এ আসনে জয়ের ইতিহাস রয়েছে বিএনপি ও আওয়ামী লীগের। 1996 সালে প্রথমবারের মতো অংশ নিয়ে 40,000-এর বেশি ভোট পায় জামাত। দীর্ঘ প্রায় 3 দশক পর আবারও নতুন উদ্যমে মাঠে নেমেছে দলটি। ফলে বিএনপি ও জামাতের মধ্যেই লড়াইয়ের সম্ভাবনা দেখছেন স্থানীয়রা। বিএনপি ও জামাত উভয় দলই চালিয়ে যাচ্ছে ব্যাপক প্রচারণা। বিএনপির প্রার্থী দলের জেলা সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ এবং জামাতের জেলা সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ। পাশাপাশি ইসলামী আন্দোলনের মাওলানা জহুরুল ইসলামও ভোটের মাঠে সক্রিয়। এবারের নির্বাচনে প্রার্থীদের মূল লক্ষ্য নিজেদের ভোট ব্যাংকের বাইরে থাকা ভোটাররা। বিশেষ করে আওয়ামী লীগের সমর্থক ভোটারদের বড় একটি অংশ দলীয় প্রার্থী না থাকায় আছেন সিদ্ধান্তহীনতায়। প্রার্থীরা নাওয়া খাওয়া ভুলে ছুটছেন বিরামহীন। এলাকার সমস্যা সমাধানে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। রাষ্ট্রীয় সেবামূলক যে প্রতিষ্ঠানগুলো আছে, যারা সাধারণ মানুষের কাছে সেবা পৌঁছায়, এই প্রতিষ্ঠানগুলোতে 100% দুর্নীতিমুক্ত করা। সকল ক্ষমতার চাবিকাঠি থাকবে জনগণের হাতে। সকল নেতা নেতৃবৃন্দ, মন্ত্রী এমপি থেকে শুরু করে সকলেই জবাবদিহিতার আওতায় আসবে। সকলের মৌলিক অধিকারগুলো তার দোরগোড়ায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমি নির্বাচিত হলে অবশ্যই যুব সমাজদের জন্য উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, কর্মসংস্থান সৃষ্টি করা হবে। ইসলামী নীতি নৈতিকতার ভিত্তিতে একটা মডেল যুব সমাজ চুয়াডাঙ্গা ইনশাআল্লাহ আমি গঠন করব। ভোটের সমীকরণ মেলাতে হিমশিম প্রার্থীরা, তবে চূড়ান্ত ফলাফল ভোটারদের হাতেই। মাদকের রমরমা, এ থেকে আমাদেরকে মুক্তি দেবে এরকম একজন প্রতিনিধি আমরা এইবার এই নির্বাচনে চাই। নারীদের চিকিৎসা, শিক্ষা, যেই মৌলিক চাহিদাগুলো নির্বিঘ্নে তারা পূরণ করতে পারবে, এরকম প্রার্থী আমরা আশা করছি। যে প্রার্থী যা প্রতিশ্রুতি দিয়েছে তার থেকে সংসদে যাওয়ার পরে আরও জনগণের কাছে আসবে। এদিকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। আমরা আমাদের পক্ষ থেকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে সমস্ত আয়োজন করা হয়েছে। আমরা আশা করছি নির্বাচনের দিন সকল রাজনৈতিক দল এবং প্রার্থী তারাও একটা সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্ন করার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন। চুয়াডাঙ্গা 1 আসনে পছন্দের প্রার্থীকে ভোট যুদ্ধে জেতাতে অপেক্ষায় আছেন প্রায় 5,07,000 ভোটার। ডিবিসি নিউজ ডেস্ক। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সিদ্ধান্ত অমান্যের অভিযোগে সুনামগঞ্জের 2টি আসনে 2 প্রার্থী সহ 24 নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি। দলের পক্ষ থেকে বলা হয়েছে, এই সিদ্ধান্তে ভোট বা সাংগঠনিক শক্তিতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। তবে বহিষ্কৃতরা বলছেন, গঠনতন্ত্র না মেনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সুনামগঞ্জ 3 ও 4 আসনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির 2 বিদ্রোহী ব্যারিস্টার আনোয়ার হোসেন ও দেওয়ান জয়নুল জাকিরিনকে নিয়ে দলের ভেতরে সৃষ্টি হয়েছে উত্তেজনা। দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি 2 প্রার্থীসহ 24 জন নেতাকর্মীকে বহিষ্কার করে জেলা বিএনপি। বহিষ্কৃতরা বলছেন, কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই হঠাৎ করে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। এদিকে দলের দায়িত্বশীলরা বলছেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করলে বহিষ্কারই একমাত্র পথ। খাগড়াছড়ির পাহাড়ি জনপদে সকাল গড়ালেই কোথাও না কোথাও নির্বাচনী প্রচারে মাইকের শব্দ ভেসে আসে। বিকেল নামলেই বাজারঘাট, চায়ের দোকান আর পাহাড়ি মোড়গুলো পরিণত হয় রাজনৈতিক অঙ্গনে। দিন যত ঘনিয়ে আসছে ততই নানা সমীকরণ ভর সামনে আসছে। বড় 2 দল বিএনপি জামায়াতের প্রার্থীর সাথে পাল্লা দিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরা। ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠীর মানুষের পাশে থাকার আশ্বাস প্রার্থীদের। 9টি উপজেলা ও 3টি পৌরসভা নিয়ে গঠিত খাগড়াছড়ির 298 সংসদীয় আসন।
আসনটিতে প্রার্থী 11 জন। তবে দৌড়ঝাঁপে নানা প্রতিশ্রুতির ঝুড়ি নিয়ে মাঠে আছেন 4 প্রার্থী। সংগঠনের শক্তি কাজে লাগিয়ে শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিচ্ছেন বিএনপি প্রার্থী। জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অঙ্গীকার প্রচারণার অন্যতম আলোচিত দিক জামায়াত প্রার্থীর। বিএনপির প্রথম কাজ হবে পাহাড়ি বাঙালির মধ্যে সম্প্রীতি তৈরি করা, স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা। স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে না পারলে আমরা কারো জন্যই সুখ হবে না। সব ধর্মবর্ণ জাতিগোষ্ঠীর মানুষের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরা। আমি সব সময় মৈত্রীবাদী, কারোর সাথে কোনো ঝগড়াতে যেতে চাই না, কারোর সাথে কোনো শত্রুমি করতে চাই না, কারোর সাথে শত্রুতা নিয়ে বেঁচে থাকতে চাই না। ভোটের মাত আমার জন্য হবে, দখলে থাকবে আমার, এবং আমি বিজয়ী হব এই বিশ্বাস করি। দীর্ঘদিনের যে বিরাজিত অশান্তি থেকে মুক্তির জন্য, শান্তি এবং সমৃদ্ধি চাই, তাহলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমাকে তারা জয়যুক্ত করবে বলে আমি বিশ্বাস করি। জেলায় চাকমা, মারমা, ত্রিপুরা সহ বাঙালি জনগোষ্ঠী সম্প্রীতির সাথে বসবাস করে আসছে যুগ যুগ ধরে। ভোটারদের মাঝেও চলছে নীরব ভাবনা, কে হবেন পাহাড়ের প্রকৃত অভিভাবক। ক্ষমতায় যে আসে, ধানের শীষ আসুক বা দাঁড়িপাল্লা আসুক, সবাই ভালোভাবে চলতে পারি মতো এমন এমপি হোক যে আমাদের তরুণদের পালস বুঝতে পারবে। কারণ এবারের বেশিরভাগই ভোটার হচ্ছে যে তরুণ। আমাদের দেশের মানুষকে ঠিকঠাক মতো দেখাশোনা করবে। আমরা পার্বত্য অঞ্চলে বিশেষ করে যেসব উন্নয়নমূলক কাজগুলো আছে সেগুলো ঠিকঠাক মতো করবে। নিজের বোন নিজে দেবো, যাকে খুশি তাকে দেবো, চিন্তা ভাবনা করলাম না। সেই অবধি কার হাতে পাহাড়ি এই অঞ্চল নিরাপদ মনে করবে ভোটাররা, সেটি এখন দেখার বিষয়। শাহওয়াজিহা রহমান, ডিবিসি নিউজ। বরগুনার নদীবেষ্টিত মাঝের চরে নেই নির্বাচনী উত্তাপ। যাতায়াত সহ বিভিন্ন নাগরিক সুযোগ সুবিধার অভাবে অসহায় জীবনযাপন করছেন সেখানকার বাসিন্দারা। বহুল কাঙ্ক্ষিত নির্বাচন দুয়ারে কড়া নাড়ছে, তবুও এখনও কোনো প্রার্থীর পা পড়েনি চরটিতে, মেলেনি প্রতিশ্রুতিও। এবারই নয়, কোনো সংসদ নির্বাচনে প্রার্থীদের মুখ দেখতে পান না এলাকাবাসী। বরগুনায় বিষখালী নদীর বুকে জেগে ওঠা দুর্গম চরাঞ্চল মাঝের চর। ৩,০০০ মানুষের বসবাস এখানে। যাতায়াতের একমাত্র বাহন নৌকা ও ট্রলার। নদী ভাঙনে সর্বস্ব হারানো স্থানীয়দের মাঝেও নেই নির্বাচনী আমেজ। যদিও বরগুনার ২টি আসনে প্রচারণা এখন তুঙ্গে, বিপরীতে চরটিতেই নেই তার কোনো প্রভাব। এলাকাটি জেলা সদরের গুলিশাখালী ইউনিয়ন ও পাথরঘাটার কাকচিরা ইউনিয়নের অন্তর্ভুক্ত। তবে বিচ্ছিন্ন হওয়ায় ইউনিয়ন পরিষদের সেবা থেকেও অনেকটাই বঞ্চিত বাসিন্দারা। রাস্তাঘাট নাই, এটা ক্লিনিক নাই, এটা হাসপাতাল নাই, এটা সাইক্লোন সেন্টার নাই। মগো তো রোহিঙ্গাই বলায়, মগো বলায় রিফিউজি বলায় রোহিঙ্গা। এমপি তো কয়েকজন সম্পূর্ণ কয়েক বছর রয়ে গেছে, কোনো সময় আমাদের শহরে আসে না। জেলার সবজি ও মাছের সিংহভাগই আসে এই মাছের চর থেকে। আধুনিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত চরটিতে কোনো প্রার্থী আসেননি ভোট চাইতে, মেলেনি কোনো প্রতিশ্রুতি। কোনো একটা মুরুয়াশা আমাদের এই মাঝের চরে দেখি নাই যে ভোট চাইতেছে। মাঝের চর বলতে যে একটা গ্রাম আছে বা এখানে যে মানুষ বাস করে, এটা হয়তো অনেকে জানিই না। আমরা আছি খুব কষ্টের ভিতরে। বন্যবাদের চললে কোথাও যাওয়ার জায়গা নাই, কোথাও থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, নেওয়ার জায়গা নাই। আমাদের খুব দুর্ভাগ্য। অবহেলিত এ জনপদে প্রার্থীদের গণসংযোগ না থাকায় উদ্বিগ্ন ও হতাশ নাগরিক সমাজ। এখানে জনপ্রতিনিধিরা যায় না, কখনো তাদের খোঁজখবরও নেয় না। কিভাবে বেঁচে আছে, কিভাবে তাদের জীবন চলছে, এটার খোঁজখবর কোনো জনপ্রতিনিধিরাই নিচ্ছে না। 2007 সালের সিডরে এই জনপদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, অসংখ্য লোকের প্রাণহানি হয়েছে শুধুমাত্র বেড়িবাঁধ এবং আশ্রয় কেন্দ্রের অভাবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের উচিত ছিল এই অঞ্চলে মানুষের সাথে তাদের ভোট প্রার্থনা করা, তাদের সুখ দুঃখের খোঁজখবর নেওয়া। এবারের নির্বাচনে বরগুনা 1 আসনে 4 জন ও বরগুনা 2-এ 9 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ডিবিসি নিউজ ডেস্ক।
15 ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘটে স্থগিতের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। রবিবার রাত 12:30টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সকাল 8টা থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিত করা হয়েছে। তবে বন্দর কর্মচারীদের গ্রেপ্তার, হয়রানিমূলক বদলি, সাময়িক বরখাস্ত সহ নানা সমস্যার সমাধান না হলে 16 ফেব্রুয়ারি থেকে আবারও কর্মসূচি ঘোষণা করা হবে। বন্দরের নিউ মোরিং টার্মিনাল ইজারা না দেওয়া সহ 4 দাবিতে রবিবার সকাল থেকে লাগাতার ধর্মঘট শুরু করেন বন্দরের শ্রমিক ও কর্মচারীরা। ডিবিসি সারা বাংলা সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।